নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই পশ্চিমবঙ্গ মানে আমাদের ভারতবর্ষের বুকে থাকা পশ্চিমবঙ্গ, আমরা যেখানে থাকি, যেখানে আমরা গান বাজনা সব কিছু করি, সংস্কৃতি যেখানে সব সময় দেখতে পাওয়া যায়, সেই সাংস্কৃতিক কেন্দ্র পশ্চিমবঙ্গে ধীরে ধীরে কি গান বাজনা বন্ধ হয়ে যাবে? কারণ বাংলাদেশের কালচার কি এই রাজ্যে আস্তে আস্তে গ্রাস করছে। যেভাবে বাংলাদেশের কালচার এখানে ঢুকে পড়ছে, তাতে কিন্তু কার্যত শিল্পী মহল ঘাবড়ে যাচ্ছে। আগে আমরা দেখেছিলাম লগ্নজিতা চক্রবর্তী, যাকে ঘিরে আমরা সবাই জানি যে কি হয়েছিল। এরপরে আজ আপনারা দেখুন মধুবন্তী মুখার্জি, তিনিও একজন সঙ্গীত শিল্পী, স্বনামধন্য গায়িকা। তিনি যে প্রবলেম ফেস করেছেন সেটা শুনলে আপনি চমকে যাবেন। এই বাংলা কি ধীরে ধীরে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দিকে এগোচ্ছে? এই প্রশ্নটা উঠছে, কারণ মাথা চাড়া দিচ্ছে এখানে সেই সমস্ত মৌলবাদীরা যারা সঙ্গীতকে বন্ধ করতে চায়। সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন পাশের দেশ বাংলাদেশে ঠিক কি চলছে। হিন্দু যুবক দীপু দাসকে মারা, তারপরে আমরা দেখেছি কিভাবে হারমোনিয়াম ভেঙে দেওয়া। একটা অদ্ভুত কালচার বাংলাদেশের মধ্যে চলছে, যেখানে সংস্কৃতি মানে গান বাজনা এসবগুলোকে আস্তে আস্তে বন্ধ করা হচ্ছে। জানি না এটা এদের কি কালচার, কোন কালচার থেকে এরা করছে তা এরা বুঝবে। কিন্তু পশ্চিমবঙ্গ যেখানে বলা হয় সংস্কৃতির পীঠস্থান, যে পশ্চিমবঙ্গের মাটিতে কবিতা, সঙ্গীত, শিল্পকলা ভর্তি, যেখান থেকে সাংস্কৃতিক কেন্দ্র বলা হয় পশ্চিমবঙ্গকে, সাংস্কৃতিক কেন্দ্রের পীঠস্থান বলা হয় পশ্চিমবঙ্গকে, সেই পশ্চিমবঙ্গে লাগাতার একের পর এক শিল্পীকে তার গান গাওয়ার পরে তাকে আটকানো হচ্ছে, কোথাও তাকে ধাক্কা দেওয়া হচ্ছে, কোথাও তাকে স্টেজে ঢুকে তার মাইক্রোফোন কেড়ে নেওয়া হচ্ছে। এই ভয়ঙ্কর ঘটনাগুলো আমরা একের পর এক দেখছি। লগ্নজিতা চক্রবর্তীকে নিয়ে আপনারা জানেন যে সমস্ত মিডিয়া, সমস্ত লোকই তাকিয়ে দেখেছিল। এরপরে দেখুন আমাদের রাজ্যের আরও এক ছোট বোন মধুবন্তী মুখার্জি, তিনি একজন গায়িকা। তিনি গান গাইতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তার যে অভিজ্ঞতা আছে তিনি তার ফেসবুক পেজে এটাকে শেয়ার করেছেন এবং সেখান থেকে নেওয়া অংশটা আপনি একবার দেখুন। নমস্কার, আমি মধুবন্তী মুখার্জি, আমি একজন সঙ্গীত শিল্পী। গত পরশুদিন আমার অনুষ্ঠান ছিল মাছদিয়া, কৃষ্ণগঞ্জ। অনুষ্ঠানটি ছিল লালন উৎসব লোক সংস্কৃতি মঞ্চ। আমাকে যিনি কন্ট্যাক্ট করেছিলেন তিনি বলেছিলেন যে এখানে আপনাকে লোকসঙ্গীত পরিবেশন করতে হবে। তো আমি এবং আমার ব্যান্ড সেই মতোই তৈরি হয়ে গিয়েছিলাম এবং সেখানকার পরিবেশ বলুন, কমিটি মেম্বার্স বলুন, সকলে ভীষণ ভদ্র, ভীষণ ভালো পরিবেশ। তো সেখানে আমার সিলেকশনের মধ্যে একটি গান আমি গাই শাহ আব্দুল করিমের তোমরা কুঞ্জ সাজাও। তো সেই গানটায় আমাকে ভীষণ রকমভাবে সহযোগিতা করেছেন শ্রোতা বন্ধুরা, ভীষণ উপভোগ করে শুনেছেন। কিন্তু গানটির শেষে হঠাৎ করে এক ভদ্রলোক স্টেজে উঠে আসেন। আমি জানি না তিনি কমিটির কেউ কিনা, এতটা অডাসিটি হলো কি করে। তিনি সোজা স্টেজে উঠে আসেন এবং আমার থেকে প্রায় মাইক্রোফোনটা ছিনিয়ে নিয়ে উনি বলেন অডিয়েন্সকে, আমরা এই জাতপাতের গান শুনবো না, আমরা কোনো ধর্মের গান শুনবো না, আপনি অন্য গান করুন। আমি এর এগেনস্টে স্টেপ নিতাম, কিন্তু নিইনি ওখানকার কমিটি মেম্বার্সদের জন্য। তারপরই কমিটি থেকে যিনি আমায় কন্ট্যাক্ট করেছিলেন, সম্ভবত গৌতম বিশ্বাস, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভদ্রলোক, উনি স্টেজে আসছেন। তারপরই এসে মাইক্রোফোনটি নিয়ে অডিয়েন্সকে বলেন যার গান শোনার হবে না তিনি বেরিয়ে যাবেন, শিল্পী তার মনের মতো গান পরিবেশন করবেন এবং তাতে যদি কারোর আপত্তি থাকে তাহলে সোজা বেরিয়ে যান। তো উনি এই কথাটি বলার জন্য আমি কোনো স্টেপ নিইনি। কিন্তু বারংবার এই যে আমরা ফেস করছি শিল্পীরা যে ধর্মের গান শুনবো না, জাতপাতের গান শুনবো না, সেকুলার গান, আমরা জানি না সেকুলার গান কাকে বলে। তো আমার মনে হয় প্রত্যেক শিল্পীকে নিজেদের মতো প্রতিবাদ করা উচিত। সময় থাকতে সতর্ক হন, কারণ এরা এখন সংখ্যায় কম আছে বলছে কৃষ্ণ ভজন গাওয়া যাবে না, মায়ের গান গাওয়া যাবে না। যদি সংখ্যায় বাড়ে কে বলতে পারে যে আমাদের গান গাওয়াই হয়তো বন্ধ করে দেবে। তাই সময় থাকতে সতর্ক হন, প্রতিবাদ করুন। শুনলেন পরিষ্কার করে মধুবন্তী মুখার্জি কিন্তু বললেন তার যে অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা হয়েছে সেটা, এবং সেখানে তিনি শেষের দিকে যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু ভয়ঙ্করভাবে ভাবার বিষয়। তিনি বলেছেন এদের সংখ্যা এখন কম আছে। ঠিক তাই, আমরা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ঠিকঠাকভাবে সবকিছু করতে পারছি, তার কারণ হচ্ছে এই মানসিকতার লোকেদের সংখ্যা এখন কম আছে, কিন্তু ধীরে ধীরে এরা বেড়ে যাবে।
এবং এটা বেড়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে সেভাবে কোনো স্টেপ নেওয়া হয় না। এই সাহসটা কোথা থেকে আসে? এবং যে সাহসের উপর ভর করে একজন শিল্পী কি গাইবেন না, এখানে কৃষ্ণর নাম করা যাবে না, জাগমা বলা যাবে না, তাহলে কি বলা হবে? এখানে যা কিছু বলবে তা কি ওদের কথা শুনে চলতে হবে? এই প্রশ্নটা উঠছে। কারণ বাংলাদেশে আমরা দেখেছি কিভাবে হারমোনিয়াম ভেঙে দেওয়া হচ্ছে, কিভাবে গান বাজনা একের পর এক জায়গায় বন্ধ করা হচ্ছে। অর্থাৎ গান বাজনা করা যাবে না। ইসলামিক দেশে যেটা চলে যে গান বাজনা হারাম, যদিও ফেসবুক থেকে শুরু করে সব কিছুর মধ্যে তারা রয়েছেন, কিন্তু তবুও তারা গান বাজনাকে হারাম ভাবেন এবং তারা বন্ধ করার চেষ্টা করেন। সেই কালচার কি এই রাজ্যে ঢুকে যাচ্ছে? এই রাজ্যে এই কালচার কিন্তু কোনোদিন আমি দেখিনি, ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন শুনিনি, কিন্তু এখন ধীরে ধীরে এটা হচ্ছে এবং হচ্ছে পর দেখছি। এক তো লগ্নজিতা চক্রবর্তীকে দেখলাম, তারপরে দেখছি মধুবন্তী মুখার্জি। আর তিনি একদম ঠিক কথা বলেছেন মধুবন্তী মুখার্জি, যে আমাদের এখন থেকে প্রতিবাদ করতে হবে। শিল্পী মহলের লোকেরা অনেকটাই গা এড়িয়ে চলেন আমি দেখি, কারণ তাদের মনে হয় ওই প্রবলেমটা উনি ফেস করছেন, উনি বুঝবেন। বাস্তব কি তাই? বাস্তব হচ্ছে আজ ওর তো কাল আমার, মানে ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোরও একদিন আছে। তো সেই জায়গায় যাচ্ছে। আর তার শেষ কথাটা ছিল একদম ঠিক, যে এই কালচার চলতে থাকলে আজ তো বলছে গান, এই গানটা গাওয়া যাবে না, এই গানটা গাওয়া যাবে না, কাল তো বলবে গান গাওয়াই যাবে না। যেভাবে বাংলাদেশে অনেক জায়গায় শাখা সিঁদুর পড়তে দেওয়া হয় না, শাঁখ বাজানো হয় না, বাজালে বাধা আসে, তো সেই জায়গায় কি আস্তে আস্তে এই পশ্চিমবঙ্গ যাচ্ছে? তাই আমাদের প্রতিবাদ করতে হবে। তার শেষ ল্যাঙ্গুয়েজটা ছিল খুব সুন্দর, প্রতিবাদ করতে হবে। সত্যিই তাই, আমাদের প্রত্যেককে কিন্তু প্রতিবাদ করতে হবে। শুধুমাত্র দেখলাম, শুনলাম, চুপচাপ চলে গেলাম, উনি বলছেন, ওনার মতো করে বলছেন, কি হয়েছে, উনি করেছেন, কেন করেননি, এসব বলবেন না। অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে উনি কেন গিয়ে এফআইআর করলেন না? লগ্নজিতা চক্রবর্তী তো করলেন, উনি কেন করলেন না? কিন্তু এই উনি কেন করলেন না মধ্যেই কিন্তু প্রশ্ন করার আগে ভাববেন, উনি কিন্তু পরিষ্কার করে বললেন যে যারা ডেকেছিল তার মধ্যে যার নাম বললেন সে আয়োজকের, তিনি বললেন তারা অত্যন্ত ভদ্রলোক, ভালো লোক, তাই তিনি এটা করেননি। বাস্তব তাই, কোনো একজন শিল্পী কারোর ডাকে, আয়োজকদের ডাকে গেছেন এবং সেখানে গিয়ে যখন এরকম ঘটনা ঘটে, তারপরে তার কথা ভেবে হয়তো তিনি ভেবেছেন যে ঠিক আছে, যখন বলছেন চেপে যায়, হয়তো তাকে অনুরোধ করা হয়েছে যে আপনি কিছু করবেন না, তাহলে তাদেরও মান সম্মান চলে যাবে। কিন্তু একটা প্রশ্ন বারবার আসছে, সেটা হচ্ছে এই টাইপের লোকের মানসিকতা কি করে বাড়ছে? আর এখানেই উত্তর লুকিয়ে আছে কিন্তু, আমি যেগুলো বারবার বলি, অর্থাৎ সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা এই কালচার, জেহাদি কালচার, এই কালচারটা কিন্তু ধীরে ধীরে স্প্রেড করছে। আপনারা হয়তো একটু খেয়াল করে দেখবেন, আমি বারবার বলতাম যে বাংলাদেশে এই হুজুর খেজুর মার্কা লোকগুলো যারা বারংবার লাগাতার এই গান, তারপরে আপনার মূর্তি পুজো, এই সব নিয়ে বারবার লাগাতার এমন কিছু বিষাক্ত কথাবার্তা বলতো যেগুলো কিন্তু ধীরে ধীরে মানুষকে প্রভাবিত করে। আর বাংলাদেশে ওই সমস্ত হুজুর খেজুরের সমস্ত কিছু কিন্তু ফেসবুকে আমরা দেখতে পেতাম এবং সেইগুলো দেখে মানসিকতা অনেকের বদলাচ্ছে। আর চিন্তা করাই যেতে পারে যে এই সমস্ত কালচারটা বাংলাদেশ থেকে এসছে, যেমন ঠিক কথা, তেমনি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী কেউ এখানে বসে এখানকার পরিচয় নিয়ে থাকছে না তো, কারণ সেটাও কিন্তু বড় একটা ফ্যাক্টর। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে এইভাবে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরাও ঢুকে বসে আছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জলসায়, বিভিন্ন জায়গায় এই রকম টাইপের কথা বলে বেড়াচ্ছিল। এগুলো নিয়ে আমি আপনাদের আজ নয়, সেই 2020-21 সালে যখন করোনা পিরিয়ড চলছে, যখন ওখানকার জামাতে তবলিগ নিয়ে একটা বিরাট চলছিল, থুতু ছাটানো ফেটানো নিয়ে, সেটা নিয়ে যখন চলছিল, তখনও কিন্তু এখানে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে আসা হুজুর খেজুরদের ডেকে আনা হচ্ছিল এবং তাদের দিয়ে জলসা করানো হচ্ছিল। আমি বারবার আপনাদের সামনে বলেছি, বারবার লাগাতার বলেছি, ভিডিও করেছি যে কালচার আমরা দেখছি, এই কালচারটা ধীরে ধীরে বদলাচ্ছে। অর্থাৎ যে কালচারে আমরা মানুষ হয়ে উঠেছি, বড় হয়েছি, সেই কালচার শেষ হয়ে যাচ্ছে। শুধুমাত্র এই রাজ্যের শাসক দলের উদাসীনতা, তাদের একটাই চিন্তা ভাবনা যে যে যা করছে করতে দাও, ভোট ব্যাংক হলেই হলো, মানে আমার ভোট দিলেই হলো। এই ভোট পাওয়ার চিন্তা ভাবনা কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষের বুকে থাকা পশ্চিমবঙ্গ, যেখানে কৃষ্টি, কালচার সমস্ত কিছুকে নিয়ে বেশি করে গর্ব করি আমরা, সেটাকে শেষ করে দিচ্ছে। মনে রাখবেন, বাংলাদেশেও কিন্তু রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে সব হতো, আজ সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে চারিদিকে। কে বলতে পারে আগামী দিন বলবে রবীন্দ্রসঙ্গীত চলবে না? কারণ এই টাইপের মানসিকতা এখানে বাড়ছে। এই টাইপের মানসিকতাকে শেষ করতে গেলে একটাই দরকার, সেটা হচ্ছে পরিবর্তন সরকারের। কারণ পরিবর্তন হলেই ভালো মানুষ যারা রয়েছে, এখনও যারা ভাবেন এসবগুলো চলবে না, তারা কিন্তু সামনে আসতে পারবে। কারণ এই সমস্ত লোকেদের মানসিকতা এতটাই প্রকট হয়ে যাচ্ছে যে ভালো মানুষগুলো যারা চায় সবকিছুই চলুক, তারাও পিছিয়ে যাচ্ছে। তাই প্রতিবাদ আপনাকে করতে হবে। আপনি শিল্পী হলে আপনাকে প্রতিবাদ করতে হবে, আপনি শিল্পী না হলেও আপনাকে প্রতিবাদ করতে হবে। কারণ আপনি, আমরা সবাই গান শুনতে ভালোবাসি, গান ভালোবাসি আমরা সবাই।
গুনগুন করে বাথরুমে ঢুকে গান গাওয়ার সংখ্যা, মানে গান গাই আমরা যারা, সেই সংখ্যা মানে বাথরুম সিঙ্গারের সংখ্যাও কিন্তু প্রচুর। প্রত্যেকে গান গাই, সুরে গাই বা বেসুরে গাই, কিন্তু আমরা গান গাই। আমরা ফুলকে ভালোবাসি, আমরা সমস্ত কিছুকে ভালোবাসি, আমরা প্রকৃতিকে ভালোবাসি, গানকে ভালোবাসি। সেই কৃষ্টি কালচারের দিকে যেন কুঠারাঘাত আসছে, তাই আমাদের সাবধান হতে হবে। একদম ঠিক কথা বলেছেন মধুবন্তী মুখার্জি, আমার মনে হয়েছে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে সেটা জানাবেন কিন্তু। আপনি কি ভাবছেন এই মধুবন্তী মুখার্জি যে কথাগুলো বলেছেন তার পাশে আপনি আছেন নাকি নেই জানাবেন, কারণ আজকে আপনাকে জানাতে হবে। মনে রাখবেন, আমরা কারোর পাশে দাঁড়াতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের মানসিকতা এটাই। অভয়াকাণ্ড হয়েছে, অভয়ের মা বাবা কাঁদবে, আমার বাবার কি, এই মানসিকতা থেকে দূরে থাকতে হবে। আজ মধুবন্তী মুখার্জির হয়েছে, লগ্নজিতার হয়েছে, কাল অন্য কারোর হবে না তার কোনো গ্যারেন্টি নেই। আজ আপনি ফাংশন শুনছেন, আজ আপনি ফাংশন দেখছেন, কাল এই মানসিকতা বেড়ে গেলে আপনি ফাংশন দেখতেও যেতে পারবেন না, কারণ ফাংশনও বন্ধ হয়ে যাবে। শিল্পীরা এখানে গান গাইতে ব্যস্ত থাকবে না, ব্যস্ত হয়ে যাবে অন্য রাজ্যে। তখন কি আপনি অন্য রাজ্যে যাবেন? এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে, এবং এই প্রশ্নের জন্য উত্তর একটাই থাকে, সেটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমাদের ভাবতে হবে, এই সমস্ত কিছুকে বদলাতে হবে আপনাকে আর আমাকে। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা, পাশে থাকুন আমার আপনজন হয়ে। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।